নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোড। ঠান্ডা পড়ছে একটু একটু করে, আর এই ঠান্ডা পড়ার সাথে সাথেই বুকটা দুরু দুরু কাঁপছে। মন ভাবছে, এই রে আবার ঠান্ডা এলো, আবার না সেই কোমরের ব্যথাটা জেগে ওঠে, কিংবা হাঁটুর ব্যথাটা আবার না কষ্ট দেয়, কিংবা ঘাড়ের ব্যথাটায় আবার কি কাবু হয়ে যাব, এমন আশঙ্কা হয়তো আপনারা করছেন। তার কারণ ঠান্ডা আসলে এই জিনিসগুলো একটু বাড়ে, এবং আমাদের রাজ্যে তথা ভারতবর্ষের প্রচুর মানুষ এই ব্যথা বেদনার নানাবিধ রোগে আক্রান্ত হয়ে রয়েছেন। বয়সটা সেখানে খুব একটা কি ফ্যাক্টর, ওজনটা কি ফ্যাক্টর, খাওয়া দাওয়া কি ফ্যাক্টর, আমরা কিন্তু সে বিষয়ে কোনো একটা সমক্ষ জ্ঞান রাখি না বলেই এই ধরনের কোনো কিছু সমস্যা তৈরি হলে আমরা শুরুতে তাকে খুব একটা তোয়াক্কা করি না, কিন্তু যখন ওই কষ্টটা লাঘব হয়, মানে কষ্টটা পাই, তখন আমরা ছুটি ডাক্তারের কাছে। ততক্ষণে যা হবার তো হয়ে গেছে। আমরা আজকের এপিসোডে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমার ধারণা সেই রোগটি আপনারা যারা টিভির অপর প্রান্তে বসে রয়েছেন তাদের অনেকের মধ্যেই থাকতে পারে, এবং অনেকেই হয়তো সেই রোগে ভুগছেন, নানাবিধ ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনো সুরাহা পাননি। কী রোগ? তাহলে শুনুন, রোগটির নাম অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিস। আছে তো? যদি থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ এই মুহূর্তে যারা আমার এই স্টুডিওতে হটসিটে উপস্থিত রয়েছেন তারা মূলত ভারতের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এই আয়ুর্বেদের মাধ্যমেই এই ধরনের রোগের চিকিৎসা করে আসছেন দীর্ঘ সময় ধরে, অত্যন্ত সফলতার সঙ্গে। আমার সঙ্গে আমার স্টুডিওতে রয়েছেন একেবারে হটসিটে বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণপুরুষ তথা ডাক্তার সুলতান খান স্যার। আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। রয়েছেন ডাক্তার শর্মিষ্ঠা রায় ম্যাম, আপনাকেও স্বাগত জানাই স্টুডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, তো আমি একটু প্রথমেই জানতে চাইব যে এইটা কি এবং কেন হয়। দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস এটা খুব রেয়ার রোগ। বেসিক্যালি আমরা অনেক আর্থ্রাইটিস নিয়ে এখানে কথা বলি এই জন্য, কেন কি আজকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে না যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা বা গোটা শরীরে ব্যথা এটা এক ধরনের রোগ হতে পারে আমাদের। আমরা বেসিক্যালি একে আমরা কিছু ওষুধ, ব্যথা ওষুধ খেয়ে বা তেল কিছু লাগিয়ে বা কিছু অয়েন্টমেন্ট লাগিয়ে তাকে আমরা ভাবি যে এইভাবে ঠিক হয়ে যাবে, কিন্তু এরকম ঠিক হয় না। তো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ রয়েছে আমাদের যে কী ধরনের রোগ হয়েছে। যে আজকে আমরা রোগ নিয়ে কথা বলছি, এটা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। এটা মানে এমন একটা রোগ যাদের হয়েছে তারাই বুঝতে পারে, যার কিন্তু যে কিন্তু খুব সাধারণভাবে নর্মাল লাইফ লিড করছিল, তার কিন্তু হঠাৎ করে দেখা গেল সে তার কিন্তু উঠা বসা করতে গেলে বা দৌড়াতে গেলে বা কোনো কাজ করতে গেলে তার কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে গেছে, কেন জয়েন্টসগুলো কিন্তু এফেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এই রোগটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, যেটা স্টার্ট হচ্ছে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, মানে কোমর পাশ থেকে একটু ওই সমস্যাটা স্টার্ট হচ্ছে, তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে অ্যাটাক করছে। এই রোগটাকে প্রোগ্রেসিভ রোগ বলা হয়। প্রোগ্রেসিভ মানে এই রোগটা এক জায়গায় থাকবে না, এই রোগটা যখন আমাদের হবে তখন আস্তে আস্তে আমাদের শরীরে প্রোগ্রেস করবে, অন্য অন্য জয়েন্টসটাকে ইনভলভ করবে, অর্গানসগুলোকে ইনভলভ করে। এটাই হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। বেশ ম্যাম, আমি আপনার কাছে আসবো। যেটা স্যার বললেন যে জয়েন্টগুলোতে মূলত এই রোগটা বাসা বাঁধে, তো আমরা সাধারণত জয়েন্টের নানাবিধ ব্যথা আমরা করে ডিফারেন্সিয়েশন কী করে করা যাবে যে এটা এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিস নাকি অন্য কিছু? এই ডিফারেন্সটা আমরা কীভাবে বুঝতে পারবো বা কীভাবে করা যাবে? দেখুন, ডিফারেন্সটাও যেটা বুঝতে পারবো যদি আমরা প্যাথোলজিক্যালি দেখি, আমাদের HLA-B27 বলে একটা ব্লাড টেস্ট হয়, সেটা পজিটিভ আসে, আমাদের এক্সরে বা MRI মাধ্যমে আমি দেখতে পারি। কিন্তু তাছাড়া কিছু কিছু সিমটম আছে অ্যাঙ্কোলাইজিংয়ের ক্ষেত্রে একদম ক্লিয়ার আসে। সেগুলো কীরকম হলো যে লোয়ার ব্যাক পেন তো সবার হচ্ছে, কিন্তু অ্যাঙ্কোলাইজিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু প্রোগ্রেসিভ ডিজিজ, ওটা পুরো স্পাইনটাকে এফেক্ট করে ফেলছে। আমার কোমর, পিঠে, ঘাড়ে যতগুলো ভার্টিব্রা আছে সেগুলোকে এফেক্ট করছে। সেখানে কী হচ্ছে, সোয়েলিং হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে পেশেন্টটা ব্যাম্বো স্পাইন হয়ে যাচ্ছে।
মানে ব্যায়াম বাস যেরকম পুরো ঝুঁকে যায়, পেশেন্টরা সেরকমভাবে ঝুঁকে যায়, এরকম অবস্থা হয়। আবার তার সঙ্গে একটা যেটা সিমটম থাকে, যেটা আমরা একটা ডল হাঁটলে যেরকম একটা কোনো মুভমেন্ট হয় না, সেম অ্যাঙ্কালেজিংয়ের ক্ষেত্রে যে স্টিফনেসটা এত বেশি বেড়ে যায়, সে লোয়ার ব্যাক হোক কি সার্ভাইকেলি হোক বা থোরাসিক হোক, তার জন্য যে মুভমেন্টটা একদম রেস্ট্রিক্ট হয়ে যায়, মানে যখন হাঁটছে মনে হয় একটা পুতুল হেঁটে আসছে। তো এগুলো থেকে ক্লিয়ার সিমটম যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ পেশেন্টটা অ্যাঙ্কালেজিং। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কি নির্দিষ্ট কোনো বয়সের পর গিয়ে হতে পারে নাকি যে কোনো বয়সে এই রোগ আক্রান্ত হতে পারে? অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোলিসিস বেসিক্যালি আমরা দেখি খুব কম বয়সে এটা অ্যাটাক করে। কম বয়সীদের অ্যাটাক করে? এক্স্যাক্টলি, কম বয়সে এই রোগটা স্টার্ট হয়, তা কম বয়স থেকে স্টার্ট হয় আর থেকেই যায় আমাদের কন্টিনিউয়াসলি। আর মানে একবার বাসা বাঁধলে আর যেতে চায় না নাকি? অবশ্যই, কেন কি আপনি যেমন ট্রিটমেন্টে রয়েছেন, আপনি কী ধরনের লাইন অফ ট্রিটমেন্ট চয়েস করছেন, কেন কি আপনি অ্যাঙ্কোলাইজিং মতন রোগ হয়ে গেছে কিন্তু আপনি ওই ব্যথা ওষুধ খাচ্ছেন, তাহলে আপনার তো সলিউশন নেই, আপনি সারা জীবনই ওই ব্যথা ওষুধ বা স্টেরয়েড আপনার থেকে যেতে হবে। কিন্তু আপনি যখন এই অ্যাঙ্কোলাইজিং সমস্যা যখন আপনি গ্রাউন্ড লেভেল থেকে যখন ট্রিটমেন্ট করবেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই চিকিৎসা করতে হবে, তারপর আপনি নিজে নর্মাল লাইফ লিড করতে পারবেন। বেশ, আমরা আসবো এই আলোচনায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি আপনারা হয়তো এই নিয়েই অনেকে ফোন করবেন, কিন্তু ইতিমধ্যে একজন ফোনে এসেছেন। কে রয়েছেন? নমস্কার। নমস্কার, সঞ্জীব দত্ত, আমি মিসেজের হাঁটুর সঙ্গে কথা বলতাম। কে বলছেন? আরেকবার একটু নামটা বলুন। সঞ্জীব দত্ত। সঞ্জীব দত্ত, কোথা থেকে? যাদবপুরের কমিউনিটি থেকে বলছি। আচ্ছা, বলুন বলুন সঞ্জীব বাবু। আমার মিসেজের হাঁটুতে প্রচন্ড প্রবলেম, হাঁটতে পারে না, ব্যথা প্রচন্ড। আচ্ছা, নানান রকম ট্রিটমেন্ট মাকে এই সমস্ত করে চলছে, দেখছি অচল হয়ে যাচ্ছে। ছেলে বয়স তো বয়সে 65 to 67। ছিল না, ওনার স্ত্রী বোধহয়। স্ত্রী সমস্যা, আচ্ছা। তো ওনার কোনো এক্সরে রিপোর্ট বা কিছু করা হয়েছে হাঁটু? না, এক্সরে করা হয়নি, এমনি ডাক্তার দেখিয়েছি, বিভিন্ন ডাক্তারি দেখিয়েছি, অর্থোপেডিক দেখিয়েছি, কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ সঞ্জীব বাবু, আপনি শুনতে থাকুন। দেখুন, আমি আপনাকে একটাই কথা বলবো, যেটা হচ্ছে আপনি যাদবপুর থেকে বলছেন, একদম পাশেই আপনার চেম্বার রয়েছে আমাদের যোধপুর কালীবাড়ি, মানে সাউথরি ঠিক উল্টো দিকে। আজকে ওখানে ছিলাম, আবার রবিবার থাকবো, সপ্তাহে 2 দিন করে আমি ওখানে বসি। আপনি আপনার মিসেসকে নিয়ে যা যা হাতে রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন। আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমি অনেক পেশেন্টদের বক্তব্য দেখিয়েছি যারা কিন্তু মানে নি রিপ্লেসমেন্ট কথা বলা হয়েছে বা হিপ রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছে, তারা কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেক সুস্থ ভালো রয়েছে। আপনি যে কোনো স্টেজে এসে আমাদের এখানে ট্রিটমেন্ট করাতে পারেন, কেন কি আয়ুর্বেদ সবসময় রুট কজ থেকে ট্রিটমেন্ট বলে। তো এই জন্য আমরা ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আমাদের মেডিসিন আর পঞ্চকর্ম থেরাপি মারফতে তাদেরকে সুস্থ ভালো রেখেছি আমরা। বেশ, আমি আবার বলবো শুধু একটাই কথা, আমাদের স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে একেবারে নিচ দিয়ে। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে বেদজ্ঞানের, বিভিন্ন জায়গা অনুযায়ী পৃথক নাম্বার রয়েছে। আপনারা যে জায়গার জন্য সুবিধে হবে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন। কারণ এই যে স্যার বললেন যে 2 দিনের জন্য তিনি যাদবপুরে যান, ফলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক রোগী দেখাই কিন্তু সম্ভব হয়, ফলে আগে থেকে নামটা লিখিয়ে রাখলে সেই সুবিধেটা পাওয়া যায়। এনিওয়ে, আমি আলোচনায় ফিরছি। স্যার, আপনি যেটা বলছিলেন যে এটা কম বয়সীদেরও হতে পারে বা কম বয়সীদেরও হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি বিশ্বাস করবেন না, আপনি ম্যাম যখন বলছিলেন বেঁকে যেতে পারে, আমার একটা ছবি মনে পড়ছিল। দীর্ঘদিন আগে হাওড়া বাস স্ট্যান্ডের ওখানে একজন ভদ্রলোক, তিনি পেশায় একজন আইনজীবী বা কোর্টের কোনো একটা কাজ ফাজ তিনি হয়তো করেন, তার পোশাক আশাক দেখে আমার সে অদ্ভুত লোকটাকে দেখলাম, সে লোকটা পুরোটা ব্যান্ড হয়ে গেছে, ওইভাবেই তিনি চলাফেরা করছেন। তো এই ধরনের সমস্যা যদি কোনো মানুষের হয় তাহলে যার হয় সে বুঝতে পারে। এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে এইটার সাথে শারীরিক স্ট্রাকচার বলুন, যে খুব ফ্যাটি, তার কী ধরনের হতে পারে, বা যে খেলাধুলো করে না, একেবারে ঘরে বসে রয়েছে, সে করতে পারে, কিংবা খেলতে গিয়ে কোনো চোট আঘাত পেয়েছে, তার থেকে কি এটা একটা রিল্যাপস হতে পারে? দেখুন, কি বলুন তো, আমাদের শরীরে যে জয়েন্টসগুলো আছে না, প্রত্যেক জয়েন্টসে একটা কাজ আছে, তার একটা ইম্পর্টেন্স আছে। আপনি যেটা বললেন, বেসিক্যালি এটা খুব অ্যাডভান্স স্টেজে যখন পেশেন্ট হয়ে যায়, পুরো স্পাইনটাই যখন যে গ্যাপিংগুলো ফিল আপ হয়ে যায়, ক্যালসিফাইড হয়ে যায়, তখন পেশেন্ট ওইরকম কন্ডিশনে চলে যায়। আর কারণ যেটা আপনি জিজ্ঞেস করছেন, কারণ অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ যেটা বলছে, আমাদের শারীরিক যে দোষগুলো রয়েছে, বায়ুপিত্ত কাফ, তো বাত প্রকোপ হয়ে আমাদের অস্থি আর মজ্জাকে গিয়ে এফেক্ট করে তখন আমাদের শরীরে এই রোগটা তৈরি হয়।
তো বাত বাড়ানোর জন্য যে যে কারণগুলো রয়েছে, যে আমাদের লাইফস্টাইল হতে পারে বা অন্য অন্য কোনো কারণ, অনেক কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু আমাদের এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোলিসিস এই রোগটা আমাদের হয়ে যেতে পারে। আচ্ছা ম্যাম, এইখানটায় খাওয়া দাওয়ার প্রসঙ্গে আমি আবার একটু আপনাকে জিজ্ঞাসা করবো যে এই রোগের সাথে কি খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক আছে, যে কোনো জাতীয় নির্দিষ্ট জাতীয় খাবার যদি কেউ খায় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে, বা যেমন আমরা সিগারেট খেলে জানি যে ধূমপান করলে হার্টের সমস্যা হতে পারে বা ফুসফুসের সমস্যা হতে পারে, এই ধরনের কিছু ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই, কারণ আয়ুর্বেদের ভাইটাল পার্ট আহার বিহার, তো সেখানে যে আমাদের রয়েছে কি বাত অ্যাক্রোব্যাটিক যে কাজগুলো রয়েছে, যে আমরা তথাকথিত যেটা করি যে বাসি খাওয়া, ঠিক আছে, বা যেটা হয় কি বাত অ্যাগ্রাভেটেড হচ্ছে যেখানে আমাদের কি দিবা স্বপ্ন বলা হয়েছে, মানে দুপুরবেলা ঘুমানোটাকে বলছে বাত অ্যাগ্রাভেটেড হচ্ছে। রাত্রি জাগরণ মানে রাত্রিবেলা যে আমরা প্রপারলি না ঘুমোই তাহলে আমাদের বাতটা অ্যাগ্রাভেটেড হচ্ছে। এগুলো একটা প্রপার কারণ, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেই পড়ছে। এবার খাওয়ার মধ্যে যত বেশি আমরা ড্রাই খাবার খাই বা প্যাকেট ফুড খাই সেখানে আমাদের কি হচ্ছে বেশি বডিতে ড্রাইনেস ক্রিয়েট হচ্ছে। সেখান থেকে কিন্তু আমাদের বাত দোষ যখন ডিসব্যালেন্স হবে, এই বাত পিত্ত কফ নিয়ে কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি। এবার এই দোষগুলো যখন কোনো কারণে বৃদ্ধি হয়ে যায় বা তখনই কিন্তু এই রোগগুলো হয়। তো সেখানে যখন আমার খাওয়া দাওয়া বা দৈনন্দিন যে কাজকর্ম আছে সেগুলো যখন আমার ডিসব্যালেন্স হয় সেখানেই কিন্তু আমার বাতটা অ্যাগ্রাভেটেড হয়। কেন কিনা অ্যাঙ্কোলজিং এর ক্ষেত্রে যে আছে কি আমার যে ভার্টিব্রাতে কি হলো সেখানে ইনফ্লামড হয়ে গেল একটা জায়গা, সেখান থেকে প্রত্যেকটা ভার্টিব্রা কলামের মাঝখানে একটা গ্যাপ থাকে যার জন্য আমরা মুভমেন্ট করতে পারি। প্রত্যেকটা জয়েন্টের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেখানে সোয়েলিং হয়ে যাচ্ছে। প্রথম কিন্তু সোয়েলিং হচ্ছে, তারপরে কি হচ্ছে ফিউজড হয়ে যাচ্ছে, মানে যে আমরা স্পষ্ট ভার্টিব্রা কলাম আছে 33 ওটা কি হচ্ছে জড়িয়ে যাচ্ছে, হয়তো লাম্বারে 5টা আছে সেখানে জড়িয়ে গেল, সেটা ফিউশন বলে। তো সেটাই কিন্তু হয়, কারণ ইনফ্লামেশন থেকে ফিউশন অবধি যেতে কিন্তু অনেকটা সময়, হাড়ে একটা বিরাট পরিবর্তন হয় এখানে। বেশ, আমি আসবো আবার এখানটায়, ঠিক কোন সময় চিকিৎসায় চলে আসা উচিত জানবো, কিন্তু তার আগে টেলিফোনে একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি বাঁকুড়া সোনামুখী থেকে সুরজিৎ বলছি। বলুন সুরজিৎ বাবু। হ্যাঁ, বলছি যে আমার কোমরের বাঁ দিকে N5 একটু প্রবলেম আগের বছর বলেছিল 12 সালে। আগের বছর হয়েছিল মানে 12 সালে, মানে 12 মাসে, মানে 24-12 মাসে হয়েছিল। ও আচ্ছা, মানে 24 ডিসেম্বরে হয়েছিল। আচ্ছা হ্যাঁ, তো ওটা কমে গিয়েছিল 1 মাস ওষুধ খাওয়াতে। আবার এইবারে কালী পুজোর সময় হঠাৎ করে বাড়িতে অনেকগুলো বাইক এসেছিল, একটু সরানোর জন্য আমি ধরেছি, তারপরে দুপুরবেলার দিকে ব্যথা শুরু হয় আবার নতুন করে। সমস্যাটা হচ্ছে আপনাদের এই প্রোগ্রামটা দেখছিলাম, দেখতে দেখতে আমার সমস্যা রয়েছে বলে আমি ফোনটা করলাম। এটার কোনো সমাধান কি আছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিন আপনি শুনতে থাকুন, এবার টিভিতে স্যার কি বলছেন শুনে নিন। আপনি পার্মানেন্ট সলিউশন চাইছেন, এইটা সবথেকে বড় জিনিস আমি যেটা বুঝতে পারছি, যে আপনি ট্রিটমেন্ট করলেন, সমস্যাটা কিন্তু আবার রিল্যাপস করে গেছে। আয়ুর্বেদে এটা পার্মানেন্ট ট্রিটমেন্ট রয়েছে, আপনি এখান থেকে পার্মানেন্ট বেরিয়ে আসতে পারবেন। আর এই জন্য আমরা বলি যে নিদান পরিবর্জন, আহার বিহার, এটা কিন্তু আমাদের আফটার ট্রিটমেন্টও কিন্তু আমাদেরকে লাইফস্টাইলটাকে মেনটেন করা উচিত। কেন কি রোগ যখন আমাদের শরীরে ভুল লাইফস্টাইলের জন্য আসে, কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু লাইফস্টাইলটাকে মেনটেন করা উচিত। অনেক লোক রয়েছে এটা কিন্তু জানে না বা ক্যাজুয়ালি অ্যাপ্রোচ নেন, না ঠিক আছে কোনো ব্যাপার নেই, কিছু হবে না, ঠিক হয়ে গেছে। কিন্তু ওই ভুল করার জন্য কিন্তু আবার কিন্তু আপনার সিস্টেমগুলো ইফেক্ট হবে, সিস্টেম ইফেক্ট হলে কিন্তু আপনার দোষগুলো ইফেক্ট হবে, আর দোষ ইফেক্ট হবে আবার ধাতু ইফেক্ট হবে, তখন আলটিমেটলি রোগ কিন্তু আপনার শরীরে আসবে। তো আপনি বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়া আমাদের চেম্বার রয়েছে, ওখানে আপনি যোগাযোগ করতে পারেন। একেবারেই আমাদের স্ক্রিনে থাকা যে হেল্পলাইন নাম্বার রয়েছে নিচে, হেল্পলাইন নাম্বারে বাঁকুড়ার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করতে ভুলবেন না। আর একটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, সেন্টার অ্যাভিনিউ থেকে বলছিলাম, শর্মিষ্ঠা। আচ্ছা বলুন। হ্যাঁ, আর মায়ের ব্যাপারে বলছিলাম যে পিঠে প্রচন্ড ব্যথা, ঘাড়েও ব্যথা, হাতে পায়ে ঝিমঝিম আছে, এখানে কি মানে এটা চালানো যেতে পারে? আচ্ছা, কতদিন থেকে এই ব্যথা? হ্যালো, এই ব্যথা বেদনাটা কতদিন ধরে মায়ের? 1.5 বছর ধরে। এই 1.5 বছরে কিছু করেননি চিকিৎসা? হ্যাঁ করেছিলাম, দেখিয়েছিলাম, মানে আর সেরকম আসানো হচ্ছে না। বেশ, এক্সরে রিপোর্ট হয়েছে ওনার? হ্যাঁ হ্যাঁ, এমআরআইও হয়ে গেছে, এমআরআই পর্যন্ত করা হয়েছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আপনি ওই এমআরআই রিপোর্ট নিয়ে আমাদের মাকে নিয়ে চেম্বারে ভিজিট করুন,
পুরোপুরি ট্রিটমেন্ট আছে, আর পুরো ট্রিটমেন্টে আপনি আপনার মা কিন্তু সুস্থ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনি আমাদের স্ক্রিনে দেখুন যে আপনার নিয়ারেস্ট চেম্বারটি হচ্ছে, সেই চেম্বারে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নিন, যাতে খুব দ্রুত আপনার মাকে আপনি দেখিয়ে দিতে পারেন। এনিওয়ে, যেখানে ছিলাম, যদি পরবর্তী ফোন না আসে তো আমি সেই আলোচনায় যাব, যেটা আপনি বলছিলেন স্যার যে কোনো সময় হতে পারে, যে কোনো বয়সের হতে পারে। স্যার ম্যাম বলছিলেন যে নির্দিষ্ট লাইফস্টাইলের ওপর একটা নির্ভর করে, যে লাইফস্টাইলের আমাদের এই আধুনিক লাইফস্টাইল অনেকটা আমাদেরকে এই ধরনের রোগের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক এর উল্টোটা হচ্ছে যে তাহলে আমাদের কি ধরনের কাজ করা উচিত যার ফলে এই ধরনের রোগ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি? দেখুন, সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের যে এর মানে হচ্ছে আপনাকে কিন্তু পুরোপুরি দিনচর্যা ফলো আপ করতে হবে। দিনচর্যা মানে হচ্ছে সারাদিনের শিডিউল যেটা আমাদের রয়েছে, যেটা আয়ুর্বেদ আমাদের বলছে যে সিজনাল খানপান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে। এখন আমরা যেমন লাইফস্টাইল আমরা লিড করছি, আজকে আপনি দেখবেন ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে। কম বয়সে হতে পারে, একটা বয়সের পরও মানে যারা সিনিয়র সিটিজেন তারাও কিন্তু আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। বেসিক্যালি আমাদেরকে যে ধরনের লাইফস্টাইল লিড করা, মানে সকালবেলা সবথেকে কমন একটা জিনিস যে সকালবেলা উঠে একটু যে সূর্য আলো নেওয়া উচিত আমাদেরকে, আমরা সেটাও কিন্তু করতে পারি না। আজকে আপনি সিটিতে ম্যাক্সিমাম মেল ফিমেলদের আপনি যখনই কিন্তু ভিটামিন ডি বা ক্যালসিয়াম চেক করবেন, লো পাবেন আপনি। আর আজকে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু দেখবেন যারা কিন্তু সিটিতে স্ট্রেস, টেনশন, ডিপ্রেশনে কিন্তু কারণ একটাই হয়ে যাচ্ছে যে ভিটামিন ডি অভাবের জন্য। মানে ভিটামিন ডি কম হলে না শুধু আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা আসবে, ইভেনচুয়ালি সেটা আমাদের কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কিন্তু এফেক্ট করে আমাদেরকে। তো কিছু কিছু ছোটো ছোটো জিনিস রয়েছে, কেন কি দিনচর্যা বোঝাতে গেলে আমার কিন্তু এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, বা আমার আর 4টে প্রোগ্রাম এক্সট্রা মানে এপিসোড আমাদের করতে হবে যেখানে আমি দিনচর্যা বোঝাতে পারবো। দিনচর্যা মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে কী ধরনের খানপান, কী ধরনের লাইফস্টাইল আপনাকে লিড করা উচিত, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন যারা করছে বা যারা এরকম লাইফ লিড করছে তারা কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে, তাদের শরীরে কিন্তু এই বাতের 80 রকমের রোগ থেকে তারা সেফ রয়েছে। ম্যাম, এইখানটা যেটা প্রশ্ন, যে ধরুন এই ধরনের রোগ যাদের হচ্ছে বা হয়েছে, আপনি বললেন যে কোন কোন নির্দিষ্ট পরীক্ষার দ্বারা এটাকে বোঝা যায়। আমি আসছি আলোচনায়, একটি টেলিফোন চলে এসেছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? শোনা যাচ্ছে না, প্লিজ একটু পরিষ্কার করে জোরে বলুন। দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা থেকে শ্যামল অধিকারী বলছি। আচ্ছা বলুন মিস্টার অধিকারী, বলুন। বলছি অ্যালার্জিক সমস্যা আর দমের কষ্ট হয়, এই নিয়ে কোনো সমাধান আছে আয়ুর্বেদিকে? আচ্ছা, দমের কষ্ট মানে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে আপনার? আচ্ছা, আর অন্য কোনো সমস্যা? ডাব অ্যালার্জি আছে, তো মানে রাস্তায় বেরোলে ধুলো ময়লা পড়লে, একটু ঠান্ডা লাগলে চোখ যে জল পড়ে হাঁচি হয়, এই সমস্যাটা। আপনার বয়স কত? বয়স 23 বছর। এই সমস্যা কতদিন থেকে আপনি ভুগছেন? হ্যাঁ, এটা 3 বছর। বাবা, 3 বছর থেকে? আচ্ছা, আপনি এখন কি কোনো ওষুধ খাচ্ছেন না ট্রিটমেন্ট বন্ধ আছে আপনার? না, কোনো ওষুধ খাওয়া হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম জিনিস তো আমি যেটা বলবো, মানে অনেক লোকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে, যেমন যে এই রোগটা হচ্ছে এই আয়ুর্বেদে ছাড়বে কি ছাড়বে না। এটা কিন্তু হওয়া উচিত নয়। কেন এটা মানে এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে আমি কীভাবে বোঝাবো, মানে এটা হওয়া উচিত নয়। কেন কি আপনি ম্যাক্সিমাম রোগী আপনারা দেখছেন যারা কিন্তু প্রত্যেক মানুষের সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে নিজেকে কিন্তু শুধু ওই সিমটম থেকে বা মানে সেভ করে রেখেছেন, রোগের কেউ চিকিৎসা পাচ্ছে না। একমাত্র আয়ুর্বেদ রয়েছে যে কিন্তু প্রত্যেক রোগে কিন্তু ডিটেলিং বা তার লাইন অফ ট্রিটমেন্ট বলতে পারে যে কী ধরনের ট্রিটমেন্টে আপনি কিন্তু সুস্থ হতে পারেন। এই প্রশ্নটা কিন্তু মন থেকে বার করে দেবেন। আয়ুর্বেদই হচ্ছে সবথেকে প্রথম প্যাথি, আর লাস্ট পর্যন্ত কিন্তু আয়ুর্বেদই থাকবে, এটা মাথায় রাখবেন। তো এই জন্য এই প্রশ্নটা মনে আনবেন না। রোগ হয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করুন, নিজে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি।
বেশ, যে প্রশ্নটা ম্যাম আমি আপনাকে করতে চাইছিলাম, যে ধরুন এই যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিস, এটা মূলত আপনি বলছেন যে জয়েন্টগুলোতে এই বিষয়গুলো হয়। এটার কোনো মানে এক তো বেঁকে যে শীত দ্বারাই হলে শীত দ্বারা বেঁকে যাচ্ছে, শরীরের অন্য কোনো জায়গায় হলে সেক্ষেত্রেও কি ডিফরমেশন হতে পারে? হ্যাঁ, অবশ্যই ডিফর্মিটি তো সব জায়গায় হতে পারে। কেন কি না অ্যাঙ্কোলজিনে যেটা স্যার প্রথমে বলে প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, মানে এটা প্রোগ্রেস করছে, শরীরে বৃদ্ধি করছে। এবার হয়তো আমার শুরু হলো লাম্বার পয়েন্ট থেকে, লাম্বার সেক্টাল পয়েন্ট থেকে, সেখান থেকে শুরু হতে তো পুরো স্পাইন, আমার নি, আমার অ্যাঙ্কেল, আমার রিস্ট, শোল্ডার, এলবো, পুরো যত জয়েন্ট আছে সেগুলোকে অ্যাফেক্ট করবে। তার সঙ্গে কী হচ্ছে, নেক্সট যেটা কমপ্লিকেশন অস্টিওপোরোসিস। এটা যেটা অস্টিওপোরোসিস কী হচ্ছে, আমাদের যে হাড়ে একটা ডেন্সিটি থাকে, মানে যেটা আমরা হাড়ে একটা শক্ত বলি জিনিসটা, একটা ডেন্সিটি থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, সেটাকে বলে অস্টিওপোরোসিস। সেকেন্ড যেটা হচ্ছে আমাদের ইনচেস লস হচ্ছে। থার্ড কী হচ্ছে, যে আমাদের যে ভাইটাল অর্গান রয়েছে, হার্ট বলুন, লাংস বলুন, সেগুলোকে অ্যাফেক্ট করছে। তো অ্যাঙ্কোলজিং হচ্ছে দ্যাট মিনস কি আপনার হোল বডিকে অ্যাফেক্ট করছে, নট অনলি কিছু জয়েন্ট, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা বডির পার্টকে এটা অ্যাফেক্ট করছে। বেশ, এখানে এবার প্রশ্ন হচ্ছে যে যেটা আপনি একটু আগে বলছিলেন স্যার, যে আয়ুর্বেদ ছিল, আছে এবং থেকে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রোগের ট্রিটমেন্টটা কীভাবে হয়, কীভাবে আপনারা করে থাকেন একটু জানবো। কিন্তু তার আগে একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বেলেঘাটা দিয়ে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? হ্যালো, গৌতম মন। হ্যাঁ, কি হয়েছে বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। গৌতম মন। গৌতম বাবু, আপনার কি হয়েছে সেটা বলুন। ওটা হয়েছে পিঠে, ঘাড়ের দিয়ে কোমরবন্ধ, পিঠে সেজড়া ব্যথা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন। দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। আমি এটা সবার জন্য আবার একটু বলে দিচ্ছি যে বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার কিন্তু রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গাতেই রয়েছে। সেক্ষেত্রে এমনটা ভাবার কোনো কারণ নেই যে আমি এত দূরে আছি, এত দূর থেকে কলকাতায় গিয়ে কিভাবে দেখাবো, একদম ভাববেন না। কলকাতায় আপনাকে আসতে হবে না, আপনি যে জেলায় রয়েছেন সেই জেলাতেই দেখুন বেদজ্ঞানের কোথাও না কোথাও ডেফিনেটলি করে চেম্বার রয়েছে। ফলে সেই জায়গায় আপনি খুব কাছেই সেখানে আপনি চলে যেতে পারবেন, সেখানে আপনি দেখাতে পারবেন। খেয়াল করে দেখুন যে খড়গপুরে যেমন রয়েছে, মেচেদায় রয়েছে, আবার বহরমপুরে রয়েছে, কোচবিহারে রয়েছে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জায়গাতেই রয়েছে, এমনকি বাংলার বাইরে আগরতলাতেও রয়েছে। ফলে যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, শুধুমাত্র এই নিচ দিয়ে যে নাম্বারসগুলো যাচ্ছে, যার যে চেম্বারে সুবিধে হচ্ছে নাম্বারসগুলোকে নোট করুন এবং প্রোগ্রাম চলাকালীন কিংবা আফটার প্রোগ্রাম সেই নাম্বারে ফোন করুন, করে আপনি আপনার নামটা অ্যাপয়েন্টমেন্ট করে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট চেম্বারে পৌঁছে যান। বাকিটা স্যাররা রয়েছেন, বেদজ্ঞান আয়ুর্বেদ রয়েছেন, বাকিটা দায় বা দায়িত্ব তাদের। এবার সেক্ষেত্রে যেটা স্যার আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিসের ট্রিটমেন্টটা কীভাবে আপনারা করে থাকেন? আমাদের আয়ুর্বেদে 3টে লাইন অফ ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে, নিদান, পরিবর্জন, শোধন আর শমন। তো শোধন হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি আর শমন হচ্ছে আমাদের মেডিসিন। যে কেন এটা বাত রিলেটেড সমস্যা, তো এমন কিছু মেডিসিন রয়েছে যেটা আমাদের রোগটাকে ঠিক করতে আমাদের সাহায্য কাজ করে। আর পঞ্চকর্ম থেরাপি হচ্ছে ডিটক্সিফিকেশন, বডি ডিটক্সিফিকেশন করা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমাদের। কেন কি এই রোগটা বেসিক্যালি আমাদের এখানে আমরা যখনই রোগ অ্যাঙ্কোলাইজিং মতন রোগ পাই, তারা ক্রিটিক্যাল কন্ডিশনে আসে, মানে খুব অ্যাডভান্স স্টেজে আসে। তো আলটিমেটলি তাদেরকে পঞ্চকর্ম করানো খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমাদের। তো ডিটক্সিফিকেশন যে কোনো রোগে আমরা করতে পারি, তাতে আমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি আমরা পাই, মানে টার্গেট সেল পর্যন্ত গিয়ে আমাদের ওষুধ কাজ করে। তখন বেশ, তাহলে এই যে টোটাল প্রক্রিয়াটা স্যার, এই টোটাল প্রক্রিয়াটা একটা কোনো নির্দিষ্ট সময়সীমা আছে নাকি একটা লং প্রসেস বা কীভাবে হয় আর কি? না, দেখুন প্রত্যেকেই মানে রোগের একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে, ডিপেন্ড করছেন আপনি কবে যোগাযোগ করছেন।
বা কবে আপনি আমাদের চেম্বারে আসছেন, আপনার স্পাইনে এক্সরে আমরা যখন দেখছি কটা ভার্টিব্রা আপনার এফেক্টেড হয়েছে, মানে হয়ে গেছে আপনার, বা কটা জয়েন্টস এফেক্টেড হয়ে গেছে, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। একটা মানুষ আপনার সমস্যা স্টার্ট হয়েছে, সে যোগাযোগ করেছে, তার একটা সময় থাকবে। একটা মানুষ খুব অ্যাডভান্স স্টেজে চলে গেছে, প্রত্যেক জয়েন্টসে ইফেক্টেড হয়ে গেছে, তার একটা সময় লাগবে। তো সময় আছে, এমন না যে আপনাকে আমরা কোনো দিন বলি না যে আপনারা সারা জীবন ওষুধ খেতে চলে যেতে হবে। বেশ, তার মানে বুঝতেই পারছেন যে সারা জীবন ওষুধ খাওয়ার কোনো কিন্তু বিষয় নয়। আয়ুর্বেদ ভেবে এই ধরনের ভুল কিছু ধারণা মানুষের মধ্যে রয়েছে, সেই ধারণাগুলোকে ভেঙে বেরিয়ে আসতে হবে। আর একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সাবিত্রী ভট্টাচার্য। বলুন দিদি, বলুন। আমি আসাম থেকে বলছি। আসাম থেকে বলছেন? আচ্ছা, বলুন বলুন। আমার কোমরে খুব ব্যথা। আচ্ছা, কোমরে, পায়ে এখন মানে ব্যথা হচ্ছে যে আমার মেরুদণ্ডের হাড্ডিটা অল্প বেন্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন অ্যালোপ্যাথিক ডাক্তার তো বলছে অপারেশন করতে হবে। এটা কি অপারেশন ছাড়া কোনো সলিউশন আছে স্যার? এমআরআই করেছেন আপনি? হ্যাঁ, এমআরআই, এক্সরে সব হয়েছে। ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে তো আপনি শুনতে থাকুন সাবিত্রীদি, স্যার কি বলছেন। দেখুন, আমাদের এখানে বেসিক্যালি আপনাদের মতনই পেশেন্ট যাদেরকে অপারেশন বা রিপ্লেসমেন্ট কথা বলা, তারাই কিন্তু ম্যাক্সিমাম চিকিৎসা করছে, তারা কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে। আমি এটাই বলবো আপনাকে, ইমিডিয়েটলি আপনি আমাদের এখানে যোগাযোগ করুন। আপনি আসাম থেকে বলছেন, অনলাইন কনসালটেশন করে নিন আপনি, সবথেকে বেস্ট অপশন থাকবে আপনার কাছে। যে নম্বরগুলো যাচ্ছে হলুদ বক্সে, সেই নম্বরে ফোন করে অনলাইন কনসালটেশন করুন। আর যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট আপনি পাঠান। যে মেডিসিনগুলো আমরা দেবো সেটা আপনি ঠিকঠাক ইউজ করবেন, আর যে যে নিয়মগুলো আমরা বলবো সেটা একটু মেনে চলবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনি উইদাউট অপারেশন আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন। বেশ, আমি আবারও একবার আপনাদেরকে মনে করিয়ে দেব, যারা এই অনুষ্ঠান দেখছেন, যাদের মধ্যে এই ধরনের নানাবিধ শারীরিক যে কোনো সমস্যা রয়েছে, কিংবা আজকে আমাদের যে আলোচনা চলছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস নিয়ে, সেই ধরনের কোনো সমস্যা যদি আপনার শরীরে দানা বেঁধে থাকে, চিকিৎসা করে সুরাহা পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু আয়ুর্বেদের হাত ধরতে পারেন, বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। এবং সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নিচে হেল্পলাইন নাম্বারস রয়েছে, যেই চেম্বারসগুলোর নাম্বার আলাদা করে বলে দেওয়া হচ্ছে, আপনার নিয়ারেস্ট যেটা হবে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আপনি পৌঁছে যেতে পারেন। আসছি আলোচনায়, যেটা আপনি বলছিলেন যে নির্দিষ্ট সময় না হলেও একটা সময়সীমা ডেফিনেটলি করে থাকে, রোগীর প্রবণতাটা কতটা তার ওপরে নির্ভর করে। এক্ষেত্রে যেটা বারবার করে উঠে আসছে, বিভিন্ন যারা ফোন করছেন তারা বলছেন যে অপারেশন করতে বলা হচ্ছে। আয়ুর্বেদ কখনো কি অপারেশন করার প্রেসক্রাইব করে, নাকি অপারেশন ছাড়াই আয়ুর্বেদ একমাত্র পদ্ধতি যে এই রোগ সারিয়ে দেবে? না, দেখুন, ম্যাক্সিমাম কেসেসে আপনি মানে পঞ্চকর্মার মেডিসিনে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। কেন কি আমরা যে কোনো পেশেন্ট পাই, ম্যাক্সিমাম কেসেসে এমন হয় যাদের কিন্তু যে প্রবলেমগুলো হয়েছে সেখানে কিন্তু আমাদের মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা তাদেরকে কিন্তু ইমপ্রুভ করে দিতে পারে। কিন্তু অপারেশন যেখানে দরকার সেখানে কিন্তু একটা আলাদা কন্ডিশন আছে, কিন্তু ম্যাক্সিমাম কেসেসে অপারেশন দরকার পড়ে না। আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা থেরাপিতে আপনি সুস্থ হতে পারেন। বেশ ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে যে ম্যাম যেটা বললেন, যে স্যার যেটা বললেন যে অপারেশনের প্রয়োজন পড়ছে না, ধরুন এই ধরনের রুগীর আপনাদের কাছে যারা আসছেন, আপনারা ট্রিটমেন্ট করছেন, এদের লাইফস্টাইলের পরিবর্তন করা তো প্রয়োজন পড়ছে। হ্যাঁ, অবশ্যই। কেন কিনা আয়ুর্বেদ স্বাস্থ্য রক্ষণ বলে, মানে আমার স্বাস্থ্যটা কী করে ভালো রাখতে পারবো, মানে প্রিভেনশনের কথা বলে। প্রিভেনশন মিনস আমরা দিনচারী ঋতুচারীর মাধ্যমে, তার জন্য আয়ুর্বেদে তো অবভিয়াসলি যেটা হয় আমাদের আহার বিহার বা দিনচারিয়া সবের মাধ্যমে কিন্তু আমাকে ওই রোগটা থেকে বের করে নিয়ে আসতে পারে। তো সুতরাং রোগ যদি থাকে তার নিরাময়ের উপায় রয়েছে, আয়ুর্বেদেই রয়েছে, বেদজ্ঞান আয়ুর্বেদের কাছে রয়েছে। আপনাদের শুধু হাতটা ধরতে হবে। আজকে বিদায় নেব। স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।